অনেক মুভি বা সিনেমাতে সুতায় ঝুলানো ঘড়ির মাধ্যমে হিপনোটাইজ করার ঘটনা তো আমরা কম বেশি সবাই জানি। সাধারণত একটি ঝুলন্ত ঘড়ির মাধ্যমে কোনো ব্যক্তি অন্য একজনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আচ্ছা, মুভির কথা বাদ দিয়ে বাস্তব জগতে আসি। আমি যদি বলি বাস্তব জগতেও আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কন্ট্রোল করা হয়, বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্য। তবে ঘড়ির মাধ্যমে না, মস্তিষ্ক কন্ট্রোল করা হয় শব্দের মাধ্যমে। কথাটা কতটুকু সত্য, আর আমাদের মাইন্ড যদি সত্যি কন্ট্রোল করা হয় তাহলে কিভাবে কন্ট্রোল করা হয়, এসব বিষয় নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনাকে দুইটা ডেটার ভিত্তিতে একটি সহজ প্রশ্ন করি। এমিল ডুরখেইম 1997 সালে একটি বই প্রকাশ করে যার নাম ছিল সুইসাইড। সেই বইয়ে তিনি দেখান যে সাধারণত ধর্ম পালনকারী ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার হার একটু কম, অন্যদিকে ধর্মবিশ্বাস করে না এমন মানুষের মধ্যে আত্মহত্যার হার একটু বেশি। 2, ধর্মভিত্তিক সংগঠনের মধ্যে অন্য সংগঠনের তুলনায় শৃঙ্খলা একটু বেশি দেখা যায়। এখন যদি আপনাকে প্রশ্ন করি দুইটা ডেটার প্রত্যেকটিতে কোন অপশনটি আপনার ভালো লেগেছে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি উত্তর দেবেন প্রথম ডেটার ক্ষেত্রে ধর্ম পালনকারী ব্যক্তি মানসিকভাবে বেশি সুস্থ, তাই এই অপশনটা ভালো। এবং দ্বিতীয় ডেটার ক্ষেত্রে ধর্মভিত্তিক সংগঠন বেছে নেবেন, এটাই পজিটিভ। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রেই বেশিরভাগ মানুষের মস্তিষ্ক ওই দুটা অপশনের বিপরীত অবস্থান নেয়। আরও সহজ ভাষায় বললে প্রতিটি ক্ষেত্রেই মানুষ নেগেটিভের দিকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং তারা তা মেনে নেন কোনো প্রশ্ন ছাড়াই, কারণ তাদের মাইন্ড তখন কন্ট্রোল করা হয় শব্দের মাধ্যমে। শব্দের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করার বিষয়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফার্মিং ইফেক্ট। আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব, তবে তার আগে পূর্বের দুটি অপশনের ক্ষেত্রে কিভাবে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করা হয় সে সম্পর্কে একটু বলি। প্রথম ক্ষেত্রে ধর্ম পালনকারী এবং এথিস্টদের বৈশিষ্ট্য বোঝাতে এথিস্টদের বলা হয় ওপেন মাইন্ডেড বা মুক্তমনা। আবার ধর্মভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আপনি খেয়াল করে দেখবেন এগুলো সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ হলেও এগুলোকে বলা হয় কট্টরপন্থী। এর বিপরীতে বিভিন্ন সংগঠন শৃঙ্খলাবদ্ধ না হলেও তাদেরকে বলা হয় মধ্যমপন্থী। এই শব্দগুলোর ব্যবহার কোইন্সিডেন্ট নয়। এই শব্দগুলো শুনেই আপনার মস্তিষ্ক নির্দিষ্ট পক্ষকে ভালো এবং অন্য পক্ষকে খারাপ হিসেবে ভাবতে শুরু করে। আগেই বলেছি, শব্দের মাধ্যমে আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করার বিষয়কে বলা হয় ফার্মিং ইফেক্ট। 1981 সালে দুইজন বিখ্যাত গবেষক ড্যানিয়েল কানেম্যান এবং টমাস এম স্টভারস্কি একটি এক্সপেরিমেন্ট করেন। তারা তাদের গবেষণার জন্য মানুষকে একটি কাল্পনিক রোগের পরিস্থিতি দেন। তারা বলেন একটি মারাত্মক রোগে 600 মানুষ মারা যেতে পারে। এখন তারা দুইভাবে সমাধান উপস্থাপন করেন। বলা হয় যদি তারা তাদের সমাধান গ্রহণ করেন তাহলে প্রথম গ্রুপকে বলা হয় প্রোগ্রাম এ 200 জন নিশ্চিতভাবে বাঁচবে, প্রোগ্রাম বি 1/3 সম্ভাবনা সবাই বাঁচবে, 2/3 সম্ভাবনা কেউ বাঁচবে না। বেশিরভাগ মানুষ প্রোগ্রাম এ কে বেছে নেয়। দ্বিতীয় গ্রুপকে বলা হয় প্রোগ্রাম সি 200 জন নিশ্চিতভাবে বাঁচবে, প্রোগ্রাম ডি 1/3 সম্ভাবনা কেউ মারা যাবে না, 2/3 সম্ভাবনা সবাই মারা যাবে। এখানে বেশিরভাগ মানুষ প্রোগ্রাম ডিকে বেছে নেয়, কিন্তু আসল টুইস্ট হলো প্রোগ্রাম এতে এবং প্রোগ্রাম সিতে একই কথা বলা হয়েছে, আর প্রোগ্রাম বি এবং প্রোগ্রাম ডিতে একই কথা একটু ঘুরিয়ে বলা হয়েছে। এখানে কাজ করে আমাদের ব্রেনে একটি বায়াস। আমরা যখন লাভ দেখি তখন সেফ অপশন বেছে নিই, আর যখন ক্ষতি দেখি তখন রিস্ক নিতে রাজি হয়ে যাই। কারণ এখানে বলা হয়েছে কেউ মারা যাবে না, মৃত্যু থেকে বেঁচে যাওয়া সৌভাগ্যের বিষয় মনে করা হয়। তাই দ্বিতীয় ক্ষেত্রে প্রোগ্রাম ডি বেছে নিয়েছে, যদিও একই কথা ঘুরিয়ে বলার কারণে প্রোগ্রাম এ বেছে নেয়নি। এই ধারণাটাই ব্যাখ্যা করে প্রসপেক্ট থিওরি, যেখানে বলা হয় মানুষ লাভ আর ক্ষতিকে সমানভাবে দেখে না, মানে শুধু শব্দ বদলেছে কিন্তু সিদ্ধান্ত পুরো উল্টে গেছে। অর্থাৎ যেহেতু আমাদের মস্তিষ্কে শব্দের একটি প্রভাব আছে, তাই শব্দের মাধ্যমেই আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করা হয়, বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো হয়। আর মাইন্ড কন্ট্রোল করার ফলে সমাজে অনেক অসঙ্গতি দেখলেও অনেকে তার বিরুদ্ধে দাঁড়ায় না।
বরং অনেকে তার পক্ষেই অবস্থান করে, কেননা তার মাইন্ড আর তার কন্ট্রোলে নেই, বরং কন্ট্রোল করছে অন্য কেউ। আর এটাকেই বলা হয় ফার্মিং ইফেক্ট।